বিগত 6 মাস আগে এই মিন্নি একটি বাচ্চা নষ্ট করেছে। তার নিজের পেটের বাচ্চা সে নষ্ট করেছে। আমি বিগত 2 সপ্তাহ আগে খবরটা জানি, কিন্তু আমি কাউকে বলিনি, মিডিয়াতেও বলিনি, বলতে চেয়েছিলাম না, কিন্তু আজ বলতে বাধ্য হয়েছি। এবং মিডিয়ার মাধ্যমে জাতি জানতে চায়। এই পরিবারের কাছে আমাদের প্রশ্ন, এই বাচ্চাটি কার? যেহেতু রিফাত শরীফের বিয়ে হয়েছে বিগত 2 মাস আগে, এবং মিন্নি বারবার বলে যাচ্ছে নয়ন বন্ডের সাথে তার কোনো সম্পর্ক ছিল না, বিয়ের তো কোনো প্রশ্নই আসে না, তাহলে 6 মাস আগে বাচ্চা নষ্ট করলো, সেই বাচ্চাটি কার? এটা আমরা জানতে চাই, জাতি জানতে চায়। এই মিন্নির বাবা, যিনি এলাকায় একজন চিহ্নিত সুদখোর, এই সুদখোর ওই এলাকার মসজিদের ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলায় সে ইমাম সাহেবকে চরম অপমান অপদস্থ করেছে, লাঞ্ছিত করেছে এই মিন্নির বাবা। যে একজন মিন্নি অথবা একজন দুশ্চরিত্রা নারীর কারণে যদি বাংলাদেশে আসমানি কোনো গজব আসে, তাতে আমি অন্তত ব্যক্তিগতভাবে অবাক হব না। এর কারণ হলো এই যে এই দুশ্চরিত্রা নারীর বিষয়ে একে একে অনেক দলিল প্রমাণ জাতির সামনে আসার পরেও না আমরা কোনো বিচার পেয়েছি, না কোনো প্রতিকার পেয়েছি, না কোনো রকমের কোনো সমাধান পেয়েছি। আমরা মিডিয়ার কল্যাণে দেখেছি নয়ন বন্ডের মা বলেছে এই মিন্নি সে এক মহারাজ সাপের মতো, যেটাকে কালসাপও বলা হয়। তার মানে হলো এই সাপ কামড় দিলে বেঁচে থাকা মুশকিল। আমরা বলবো, মা, অনেক বড় দেরি হয়ে গেছে আপনার এই সাপ চিনতে। যদিও আপনি আপনার ছেলেকে বলেছেন, কিন্তু আপনারা ব্যর্থ হয়েছেন আপনাদের ডিসিশন ঠিক মতো নিতে, যে কারণে আজকে আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। দেখুন নয়ন বন্ডের মা কি বলে। আয়শা সিদ্দিকী মিন্নি ছেলে মেয়ের উপর লাগে সাথে সাথে 60-70 শেয়ার 2টা ছেলে, পাতা খুব বন্ধুত্ব, পাতা নয়ন খুব বন্ধু মানুষ। আমি এই ছেলেরে নিজে হাতে আমার হাতে ভাত খাওয়াইতাম। তারপরে আমার প্রস্তাব দেওয়ার পরে আমি বলছি, না বাবা, এই মেয়েরা ভালো না, এরা আমাকে কাছাকাছি এই মেয়ের নানা বাড়ি, এরা কিন্তু একটা মহারাজ সাপের নাম শুনছ, এরা কিন্তু মহারাজ সাপ। তুমি ওই ছেলের সাথেও কথা বলতে, এই ছেলের সাথেও কথা বলতে। এখন ওই মেয়ে ওই ছেলের সাথেও ঘর করে, এই ছেলের সাথেও ঘর করে, ওই রিফাত দিয়ে যায়, আর ওই মেয়ে পাশ করিয়া আমাকে রাস্তা 2 দিয়ে এক পাশ দিয়ে ওই দরজা খোলা তো এই ঘরের ভিতরে ঢোকে যাই রে মেকআপ আর জামা আর আইগুলো সব আমার পাশের সাথে নিয়ে সেই ভাগ্যেছে রেখা টাকার উপরে লিপসাপ ছেলে মেয়ের। মিনি ওই মঙ্গলবার দিন, বুধবার দিনে ঘটনা হয়েছে না, মঙ্গলবার দিনে মিনি আমার বাসায় গেছে, আপনি আশেপাশে জানিয়ে দেন। এখন আমি এই মেসেজটাই চাই সবার কাছে, প্রধানমন্ত্রীর কাছে আমার আবদার, যে কোনো মেয়ে যেন এইভাবে আমি সব জানে। মিডিয়ার কল্যাণে আমরা আরও জেনেছি রিফাত শরীফের বাবা, তিনি মিডিয়ার সামনে সাংবাদিকদেরকে বলেছেন বরগুনা প্রেস ক্লাবে যে মিন্নিকে আমাদের সন্দেহ হয়, কারণ কাজীর সাক্ষাৎকার আমরা দেখেছি, নয়ন বন্ডের মায়ের সাক্ষাৎকার দেখেছি, বিশেষ করে খুনের দিন সকালবেলায় যেভাবে করে কলেজের সামনে রিফাতকে আটকে রাখা হলো, এটাতে মিন্নিকে আমাদের সন্দেহ হয়। জি, আপনাকেই বলছি রিফাত শরীফের বাবা, আপনারাও চিনতে পেরেছেন অনেক ক্ষতি হয়ে গেছে। তারপরে দেখুন রিফাত শরীফের বাবা কি বলে। আমি কাজী সাহেবের ভিডিও সাক্ষাৎকার দেখেছি, আমি কাবিলের কপি দেখেছি, মিন্নির আর নয়নের মায়ের সাক্ষাৎকার সেটাও দেখেছি এবং শুনেছি। এর ভিত্তিতে আমার মনে হয়েছে যে মিন্নি এর সাথে সম্পৃক্ত। এবং যখন মোটরসাইকেল নিয়ে ওই ওখানে রেখে ভিতরে যায়, ভিতরে মিন্নিকে নিয়ে যখন বেরোয় আসে, মিন্নির সাথে আসছিল এবং সে মোটরসাইকেলের কাছাকাছি এসে পকেটে হাত দিছে, মানে চাবি বের করার জন্য, এবং তাৎক্ষণিক মিন্নি ওখান থেকে সামনে চলে যায় কলেজের দিকে। আমার ছেলে তখন দৌড়ে যাইয়ে ওরা এরকম আগলাই ধরে, মুখে একটা হাসি ছিল যেটা আসলেই ভোলার মতো না। সেখানে অনেকক্ষণ লেট করছে, ওখানে ওই সময়টা না করলে আমার ছেলেটা হয়তো মারা যেত না, ও মোটরসাইকেলে চলে আসতে পারতো। এবার আসুন আমরা এই ভয়ঙ্কর নারীর সম্পর্কে কয়েকটি তথ্য জানি, বিচ্ছিন্নভাবে যা মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছিলাম, আজ আমরা একটু একত্রিতভাবে জানার চেষ্টা করব তার অন্যায়ের খতিয়ান। প্রথমত, সে অন্যায় করেছে নয়ন বন্ডের সাথে যে বিবাহটা হয়েছে, এই বিবাহের তথ্য গোপন রেখে, এটি একটি অন্যায়, সর্বপ্রথম এই অন্যায়। দ্বিতীয় হলো, সে নয়ন বন্ডের সাথে যে বিবাহ হয়েছে, এই বিবাহটাকে বিচ্ছিন্ন না করে, ডিভোর্স না করেই রিফাত শরীফকে বিবাহ করেছে। তৃতীয়ত, সে রিফাত শরীফের সাথে বিবাহের পরেও নয়ন বন্ডের সাথে স্বামীর মতোই সম্পর্ক রেখেছে, যেটা রিফাত শরীফ মানতে পারেনি, ওদিকে নয়ন বন্ড মানতে পারেনি।
এবং আমরা মনে করি এই খুনের মূল কারণগুলির মধ্যে সবচেয়ে বড় এবং মূল কারণ এটাই যে আগের স্বামী বা আগের পরকীয়া বা আগের সম্পর্কের সাথে সম্পর্ক রাখা এবং প্রেজেন্ট স্বামীর সাথেও সম্পর্ক রাখা, এটাই হলো খুনের মূল কারণ। মিন্নির 4 নম্বর অপরাধ হলো যে সে খুনের দিন রিফাত শরীফকে কলেজের সামনে প্ল্যান করে আটকে রেখে খুনের সম্মুখে ঠেলে দেওয়া বা খুনিদের সম্মুখে ঠেলে দেওয়া, এটা হলো 4 নম্বর। এবং 5 নম্বর, আমরা এটা নির্দ্বিধাই বলতে পারি যে এত বড় ভয়ঙ্কর খুনের পরেও বাংলাদেশের আইন এবং বাংলাদেশের প্রশাসন বাঙালি জাতিকে সম্পূর্ণরূপে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তারা তাদের মতো করেই চলছে। না আজ পর্যন্ত সে বিচারের সম্মুখীন হয়েছে, না আজ পর্যন্ত সে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছে, না আজ পর্যন্ত সে আইনের কোনো আওতায় এসেছে। অতএব এটা আমাদের জন্য চরম দুঃখজনক ব্যাপার। এরপরেও আজকে আমি বলবো, ব্যক্তিগতভাবে আজকে আমার ক্যামেরার সামনে বসার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু চ্যানেলের আবেদনে বিশেষভাবে আজকে ক্যামেরার সামনে বসতে হয় এবং আজকেই আমি নিয়ত করেছি যে আমার কাছে যে তথ্যগুলি আছে সেটাও আমি বলে দিই। তো আজ আমি আপনাদেরকে এমন কিছু তথ্য দেব যেটা হয়তো আপনারা মিডিয়ার মাধ্যমে কেউ জানেন না, ওখানের স্থানীয় মানুষেরাই শুধু জানে। সেটা হলো এই মিন্নি সে একের পর এক ছেলেদেরকে চরিত্রহীনা করেছে, পকেট শূন্য করেছে। 2 মাস 3 মাস 6 মাসের বেশি কোনো ছেলের সাথে সে সম্পর্ক করে না। সে ফ্যামিলিগতভাবে পারিবারিকভাবেই সে খারাপ এবং তার চাচাতো বোন এই অল্প কিছুদিন আগেই বিবাহ বিচ্ছেদ করেছে। অর্থাৎ তারা কখনোই স্থায়ী সম্পর্ক করে না, শুধুমাত্র ছেলেদের চরিত্র নষ্ট করা এবং পকেট শূন্য করা, এটাই তাদের কাজ। এগুলো আমার কাছে তথ্য এবং এভিডেন্স আছে, দলিল প্রমাণ আছে। সেই দলিল প্রমাণের ভিত্তিতেই আমি কথা বলছি। হলো 1 নম্বর তথ্য, যেটা আপনারা আনুমানিক জেনে থাকবেন এবং আমার কাছ থেকে এই তথ্যটা আপনি পরিষ্কার জেনে নেন এবং আমি দায়ভার নিয়েই এই তথ্য বলছি। 2 নম্বর বিষয় হলো যে তথ্যটা বাংলাদেশে মিডিয়ায় কখনোই আসেনি, আজকে আমি বলবো। সেটা হলো যে বিগত 6 মাস আগে এই মিন্নি একটি বাচ্চা নষ্ট করেছে। তার নিজের পেটের বাচ্চা সে নষ্ট করেছে। আমি বিগত 2 সপ্তাহ আগেই খবরটা জানি, কিন্তু আমি কাউকে বলিনি, মিডিয়াতেও বলিনি। বলতে চেয়েছিলাম না, কিন্তু আজ বলতে বাধ্য হয়েছি এবং মিডিয়ার মাধ্যমে জাতি জানতে চায়। এই পরিবারের কাছে আমাদের প্রশ্ন, এই বাচ্চাটি কার? যেহেতু রিফাত শরীফের বিয়ে হয়েছে বিগত 2 মাস আগে এবং মিন্নি বারবার বলে যাচ্ছে নয়ন বন্ডের সাথে তার কোনো সম্পর্ক ছিল না, বিয়ের তো কোনো প্রশ্নই আসে না, তাহলে 6 মাস আগে বাচ্চা নষ্ট করলো, সেই বাচ্চাটি কার? এটা আমরা জানতে চাই, জাতি জানতে চায়। এ হলো ভিতরগত ভয়ঙ্কর খবর। এবং আমি আরও একটি খবর আপনাদেরকে দিব, যেটা আপনারা কখনোই জানেন না, স্থানীয় লোক ছাড়া, মিডিয়ার মাধ্যমে সারা বিশ্ববাসী বা সারা বাংলাভাষী মানুষ, বাংলাদেশের মানুষ জানে না। সেটা হলো এই মিন্নির বাবা, যিনি এলাকায় একজন চিহ্নিত সুদখোর। এবং এখানে একটু বলে রাখা দরকার, আমাদের বাংলাদেশটা স্বাধীন দেশ, এখানে যে যার মতো চলবে, এটাই স্বাভাবিক। সে সুদখোর হলে এটা আমাদের বলার কিছু নেই এবং সে ব্যাপারে আমরা ইন্টারফেয়ার করতে চাই না, বলতেও চাই না। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এই সুদখোর ওই এলাকার মসজিদের ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলায় সে ইমাম সাহেবকে চরম অপমান অপদস্থ করেছে, লাঞ্ছিত করেছে এই মিন্নির বাবা। এজন্য আজকের এই আলোচনা থেকে আমরা বলবো যে বাচ্চা নষ্ট করা, সুদের বিরুদ্ধে কথা বলায় ইমামকে অপমান করা মানে আল্লাহর আইনকে অপমান করা, আল্লাহর আইনের উপর হস্তক্ষেপ করা এবং মেয়ে দিয়ে বিভিন্ন ছেলেদের চরিত্র নষ্ট করা এবং পয়সা ইনকাম করা। এই সমস্ত জঘন্য অপরাধের বিরুদ্ধে যদি আমরা কথা না বলি এবং জাতি যদি সোচ্চার না হয়, আইন যদি বিচার না করে, তাহলে বাংলাদেশে, এজন্য শুরুতে বলেছিলাম, তাহলে বাংলাদেশে যদি আসমানি বড় কোনো গজব আসে, তাতে অন্তত ব্যক্তিগতভাবে আমি অবাক হব না। এবং আজকের আলোচনার মাধ্যমে আমি প্রশাসনকে বলতে চাই এবং আমরা বাংলাভাষী সকল মানুষ বাংলাদেশের পক্ষ থেকে, বিশেষ করে প্রবাসীদের পক্ষ থেকে, কারণ এই 3 সপ্তাহে আমি ঘুমোতে পারছি না এবং ফোনে আমি কথা বলতে পারছি না, শুধুমাত্র ফোনের কারণে। অর্থাৎ আমার কিছু ভিডিও ভাইরাল হওয়ার কারণে দেশের বাইরের থেকে, দেশের থেকে একাধিক ফোন আসতেছে, যা রিসিভ করা আমার পক্ষে সম্ভব না। আপনি কয়টা ফোন ধরবেন? যদি মিনিটে মিনিটে ফোন আসতে থাকে, কয়টা ফোন আপনি ধরতে পারেন? যাই হোক, তো প্রবাসীদের পক্ষ থেকেও বিশেষ আবেদন, এর সঠিক বিচার সকলে চায়, বিশেষ করে প্রবাসীরা চায়। এই 3 সপ্তাহ চলছে, খুন হয়ে গেল, এখনও পর্যন্ত তারা আইনের আওতায় আসলো না। কারণটা কি? তাহলে মিন্নিরা কি বাংলাদেশের আইনের চাইতেও প্রভাবশালী, সরকারের চাইতেও প্রভাবশালী, নাকি এই বরগুনা শহরটা বা বরগুনা জেলাটা বা বরগুনা এলাকাটা বাংলাদেশের বাইরে? যদি এই প্রশ্নের উত্তর যদি হয় যে না, বরগুনা বাংলাদেশের বাইরে নয় এবং মিন্নিরা, এই জালেমরা, মিন্নির বাবা বা মিন্নির চাচা, এই জালেম পরিবারটা বা এই পেশিশক্তির জালেমরা, এরাও আইনের চাইতে বা বাংলাদেশ সরকারের চাইতে বড় কেউ নয়, তাহলে আমাদের আবেদন থাকবে, আমরা সুষ্ঠু বিচার চাই এবং যত তথ্য বের হচ্ছে আমরা এই তথ্যগুলির যাচাই বাছাইও চাই। যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে থাকে বা আমরাও কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকি, তারও বিচার হওয়া উচিত এবং তথ্য যদি সত্য হয়ে থাকে তাহলে তারও বিচার হওয়া উচিত। যদি বিচার না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব ও গজব আসতে সময় লাগবে না। এজন্য আজকের আলোচনার ইতি টানবো আমরা এই বলে যে আমরা এই ভয়ঙ্কর খুনি
এবং এই ভয়ঙ্কর মেকানিজম এবং এই ভয়ঙ্কর বিপর্দা বেহায়াপানা এবং এই ভয়ঙ্কর সুদখোর এবং এই ভয়ঙ্কর চরিত্রহীনার বিচার চাই, যাতে করে বাংলার মানুষ শান্তিতে ঘুমোতে পারে, বাংলার মানুষ শান্তিতে দিন যাপন করতে পারে, আসমানি গজব যাতে আমাদের উপরে না আসে, আমাদের সেই বাঙালি ঐতিহ্য, আমাদের সেই বাঙালি পর্দার পরিবেশ, আমাদের সেই বাঙালি ঐতিহ্যটাকে আমরা যেন লালন করে আমরা যেন সুন্দর জীবন যাপন করতে পারি। আসুন আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন হাদিস মোতাবেক জীবন গড়ার এবং সমাজ গড়ার, সমাজকে পরিচালনা করার তৌফিক দান করুক। এই প্রত্যয় শেষ করব, যাবার আগে সুন্নাহ 24 জন্য আবেদন করে যাব। এই চ্যানেলটি ইসলাম প্রচারে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন, কমেন্টস করুন, পাশে রাখুন, পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।